ওয়েলকাম টু জিওডলার্ন। প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সহ 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগত ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলবো, যারা এখনো জিওডলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। প্রথমেই 2015 সালের সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে আরোহণ, অবরোহণ, পর্যায়ন না জৈবিক আবহবিকার? উত্তর হবে আরোহণ। পরের প্রশ্ন, ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে ভেদজ জল, সহজাত জল, উৎসন্দ জল না ঘনীভূত জল? উত্তর হবে ভেদজ জল। পরের প্রশ্ন, নরওয়ে উপকূলে এক প্রকার ডালমেশিয়ান উপকূল, রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল না উত্থিত উপকূল? উত্তর হবে ফিয়ার্ড উপকূল। 4 নম্বর প্রশ্ন, ডেভিসের ক্ষয়চক্রের তত্ত্বে মোনাডোনাক গঠিত হয় যে পর্যায়ে? উত্তর হবে প্রারম্ভিক পর্যায়ে, যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে না বার্ধক্য পর্যায়ে? উত্তর হবে বার্ধক্য পর্যায়ে। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কেন্দ্র বিমুখ, কেন্দ্রমুখী, অঙ্গুরীয় না জাফরি রূপী জল নির্গম প্রণালী বলে? উত্তর হবে কেন্দ্রমুখী। পরের প্রশ্ন, মৃত্তিকা অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন, ইলুভিয়েশন, হিউমিফিকেশন না স্যালিনাইজেশন? উত্তর হবে এলুভিয়েশন। 7 নম্বর প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায়? উত্তর ভাটিসল, অক্সিসল, মলিসল না জেলিসল? উত্তর হবে মলিসল। 8 নম্বর প্রশ্ন, পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হলো টাইফুন, হ্যারিকেন, উইলি না টর্নেডো? উত্তর হবে টাইফুন। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু অঞ্চল দেখা যায় তাকে নিরক্ষীয়, ক্রান্তীয় মৌসুমী, ভূমধ্যসাগরীয় না ক্রান্তীয় সাভানা জলবায়ু বলা হয়? উত্তর হবে নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় জলবায়ু। উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ক্লোরোফ্লোরোকার্বনের অন্যতম প্রধান উৎস হল শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, যানবাহন, শিল্প না আগ্নেয়গিরি? উত্তর হবে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। পরের প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি, তুন্দ্রা না উষ্ণ মরু? উত্তর হবে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ হলো পারমাণবিক বিস্ফোরণ, ঘূর্ণিঝড়, সুনামি, অগ্ন্যুৎপাত? উত্তর হবে পারমাণবিক বিস্ফোরণ। তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? উত্তর হবে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত। পরের প্রশ্ন, যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত হয়? ধান, গম, ডাল, তৈলবীজ? উত্তর হবে গম। ন্যূনতম ব্যয় তত্ত্ব সম পরিবহন ব্যয় রেখাকে বলে? ন্যূনতম ব্যয় তত্ত্বে সম পরিবহন ব্যয় রেখাকে বলে আইসোটিম, আইসোথাম, আইসোহাইট না আইসোবার? উত্তর হবে আইসোটিম। পরের প্রশ্ন, ভারতে কার্পাস উৎপাদক অঞ্চলের বাইরে তৈরি পোশাক শিল্পের অবস্থান ও উন্নতির কারণ হলো ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা ও বাজার, শহর এলাকার স্থানাভাব, নগর এলাকার শিল্প জমির অভাব না বিজ্ঞাপনের সুযোগ? উত্তর হবে ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা ও বাজার। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় ক্ষেত্রের অর্থনীতির অন্তর্গত নয়? বীমা, বিজ্ঞাপন, পরিবহন, গবেষণা? উত্তর হবে গবেষণা। পরের প্রশ্ন, যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত? কৃষক, শিল্প শ্রমিক, পরিবহন কর্মী না গবেষণা? উত্তর হবে গবেষণা। পরের প্রশ্ন দেখবো আমরা, জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? উত্তর হবে দ্বিতীয় পর্যায়ে। 20 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হলো দিল্লি, মুম্বাই, চেন্নাই না কলকাতা? ভুল আছে, কলকাতা, মুম্বাই? উত্তর হবে মুম্বাই।
ভারতের সিলিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত, লৌহ ইস্পাত শিল্প, পাট, বৈদ্যুতিন শিল্প না জাহাজ? উত্তর হবে বৈদ্যুতিন শিল্প। উত্তরধ্বনি প্রশ্নের জন্য 35টি প্রশ্ন দেওয়া হয়েছিল। প্রথম আমরা বিভাগ খ দিয়ে আলোচনা শুরু করি। ক, সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন আবশ্যিক। এখানে 21টি প্রশ্ন দেওয়া হয়েছিল। প্রথম প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট অভ্যন্তরীণ উৎপাদন। ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল দামোদর উপত্যকা অঞ্চল। হলদিয়া শিল্প কেন্দ্র যে দুটি নদীর সংযোগে গড়ে উঠেছে তা হল হুগলি ও হলদি নদী। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হ্যামলেট। 6 নম্বর প্রশ্ন, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোন শহরের ন্যূনতম জনসংখ্যা হল 5000 জন। ভারতের পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল বিহার। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওয়েবার। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হল 1 কম। 11 নম্বর প্রশ্ন, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি। প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল পশম সংগ্রহ। 13 নম্বর প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্যের উষ্ম বিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হল বাঁধের ছাড়া জলে বন্যা। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হল ওজোন। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল পটসল। মালভূমির খাঁ ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় সমান্তরাল জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বলো। 20 নম্বর প্রশ্ন, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন। এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, শেষ প্রশ্ন, কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল বাজারের কাছে। কারখানা শিল্প যে কোনো জায়গায় গড়ে তোলা যেতে পারে, তবে সবচেয়ে উপযুক্ত স্থান বাজারের কাছে। খ বিভাগের দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 14টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল। প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্র মঞ্চে সবুজ, হলুদ, গোলাপি, সাদা ইত্যাদি নানা রঙের প্রবল কীটের দেহাবশেষ সঞ্চিত হয় এবং এদের দেহ নিঃসৃত চুন জাতীয় পদার্থ দিয়ে যে অতি দীর্ঘাকৃতি বা বলয় আকৃতি বিশিষ্ট সামুদ্রিক যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হয় প্রবাল প্রাচীর। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কি ধরনের মৃত্তিকা গঠিত হয়? উত্তর হবে চার্নোজেম মৃত্তিকা। 2 নম্বর প্রশ্নের অথবায় দেওয়া হয়েছিল এলুভিয়েশন কাকে বলে?
উত্তর হবে যে প্রক্রিয়ায় মাটির উপরি স্তর মানে এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ মাটিতে চুঁয়ে প্রবেশ করা বৃষ্টিপাতের জলে দ্রবীভূত হয়ে নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। অর্থাৎ বৃষ্টির ফলে মৃত্তিকার উপরি স্তর অর্থাৎ এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ ওই বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে আস্তে আস্তে নিচের দিকে স্থানান্তরিত হতে থাকলো। যে প্রক্রিয়া এই স্থানান্তরটা হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এলুভিয়েশন। এটা সাধারণত মৃত্তিকার উপরি স্তর অর্থাৎ এ স্তরেই হয়ে থাকে। সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি? অবস্থান: পশ্চাৎ তটভূমি ও পুরোদেশীয় তটভূমির মধ্যে সম্মুখ তটভূমি অবস্থান করে, আর পশ্চাৎ তটভূমি সম্মুখ তটভূমি ও উপকূলের মধ্যবর্তী স্থানে এই তটভূমি অবস্থিত। বিস্তৃতি: সমুদ্র জলের নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা পর্যন্ত সম্মুখ তটভূমি বিস্তৃত। পশ্চাৎ তটভূমি সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা থেকে উপকূল রেখা পর্যন্ত পশ্চাৎ তটভূমি বিস্তৃত। পরের প্রশ্ন, শস্যাবর্তন কাকে বলে? অনুকূল পরিবেশে একই জমিতে একই বছরের বিভিন্ন কৃষি মরশুমে বা বিভিন্ন বছরে ক্রমাগত একই শস্য চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করাকে শস্যাবর্তন বলে। এর অথবায় দেওয়া হয়েছে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে শহর বা নগরের প্রান্তবর্তী অঞ্চলে বা কাছাকাছি অঞ্চলে নিবিড় শ্রম ও আধুনিক পদ্ধতিতে ছোট ছোট জমিতে বা বাগানে সবজি, ফুল, ফল প্রভৃতি চাষাবাদ করা হয় তাকে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি বলে। সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝায়? উত্তর হবে ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই এই 4টি মেট্রোপলিটন শহরকে যুক্তকারী 4 অথবা 6 লেন বিশিষ্ট সড়ক পথ সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। এটি ভারতের বৃহত্তম ও বিশ্বের 5ম বৃহত্তম সড়ক প্রকল্প। কোন শহরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে কি বোঝো? উত্তর হবে শহর বা নগরের কেন্দ্রে দ্বিতীয় বা তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এলাকাকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলে। এটি বাণিজ্যিক, সামাজিক ও নাগরিক জীবনের কেন্দ্রবিন্দু। বহুতল বাড়ি, অফিস, আদালত, ব্যবসা কেন্দ্র এই অংশে গড়ে ওঠে। 6 প্রশ্নের অথবা দেওয়া হয়েছে ভারতের মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হবে 50 লক্ষ জন। ভারতের প্রধান সোয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম করো। উত্তর হবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক প্রভৃতি। পরের প্রশ্ন, রেগোলিথ কাকে বলে? মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আদিশিলার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়। এই শিলা চূর্ণ ভূত্বকের উপর শিথিল কোমল একটি আস্তরণ সৃষ্টি করে, একে রেগোলিথ বলে। রেগোলিথই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায় ও প্রধান সত্য। তাহলে আদিশিলা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রথমে যে শিলা আস্তরণ তৈরি করে সেটা হচ্ছে রেগোলিথ। পরবর্তীকালে রেগোলিথটা পরিবর্তিত হয়ে মাটিতে পরিণত হয়। 8 প্রশ্নে অথবা দেওয়া হয়েছে আর্টেজীয় কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর হবে অধভঙ্গ গঠনযুক্ত 2টি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে আবদ্ধ প্রবেশ্য শিলাস্তরে আর্টেজীয় কূপ দেখা যায়। পরের প্রশ্ন, এল নিনো কি? এল নিনো একটি স্পেনীয় শব্দ, এর অর্থ হলো শিশু খ্রিস্ট। কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর উত্তরমুখী শীতল হাম্বল্ট স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয়, যাকে এল নিনো বলে। অর্থাৎ দক্ষিণ আমেরিকার পেরু উপকূলের পাশ দিয়ে সাধারণত উত্তরমুখী শীতল হাম্বল্ট স্রোত প্রবাহিত হয়, কিন্তু দেখা গেছে কোনো কোনো বছর শীতল হাম্বল্ট স্রোতের পরিবর্তে উত্তর থেকে দক্ষিণ দিকে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে এল নিনো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে? উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে। অনুসারী শিল্প গুচ্ছ কাকে বলে? বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে তার আশেপাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পগুলিকে অনুসারী শিল্পগুচ্ছ বলে, যথা তেল শোধনাগারের পাশে প্লাস্টিক, রং শিল্প প্রভৃতি। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা যায়?
স্থানিক জীব বৈচিত্র্য সংরক্ষণ। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? উত্তর হবে চতুর্থ পর্ব বা পরিণত পর্যায়ে। 12 নম্বর প্রশ্নের অথবা আছে মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী সাংস্কৃতিক গুণাবলী যুক্ত মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির সংখ্যাসূচক অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। মানুষ জমি অনুপাতের সূত্র হলো মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মক্ষমতা প্লাস সংস্কৃতি বাই মোট কার্যকরী জমির আয়তন গুণ জমির উৎপাদন ক্ষমতা। 13 নম্বর প্রশ্ন ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে? উত্তর হবে ছত্তিশগড়ের ডাল্লি রাজহারা। এর অথবায় দেওয়া হয়েছিল বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে বৈদ্যুতিন শিল্প। ওপেকের 14 নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরের শেষ প্রশ্ন ওপেকের তাৎপর্য কি? 1960 সালের 14 সেপ্টেম্বর গঠিত মধ্যপ্রাচ্য ও পৃথিবীর অন্যান্য খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক বিশ্ব বাজারে খনিজ তেল উত্তোলন ও যোগানকে নিয়ন্ত্রণ করে, তাই এর গুরুত্ব অপরিসীম। এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান থাকে 7 করে। প্রথম প্রশ্ন নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এর জন্য 4 নম্বর আছে। এর সঙ্গে দেওয়া হয়েছে রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো, তার জন্য 3 নম্বর। 7 নম্বর এর অথবা আছে কাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কি রূপে সৃষ্টি হয় তা সচিত্র ব্যাখ্যা দাও। এখানে কিন্তু একটা প্রশ্নই 7 নম্বর। এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। সে প্রশ্নের টোকা হয়নি। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব মানে এখানে 5+2 ছিল। পরের প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কি? মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। এর অথবা আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীব বৈচিত্র্যের গুরুত্ব কি? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। জল নির্গম প্রণালীর সাথে তার নিজস্ব ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে 4+3 7 নম্বর। কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলো কি কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন করো। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। 3+2+2 7। পরের প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। কানাডায় কাগজ শিল্পের উন্নত কেন? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? আইসোটোপেন কি? এখানেও 3+2+2 7। জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ করো। ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? এখানে 3+2+2। ক দিয়ে আলোচনা শুরু করে বিভাগ খ দিয়ে আলোচনা শুরু করব। বিভাগ খ এর প্রথম অংশে 21টি এমসিকিউ সঠিক উত্তরটি বেছে নাও এই ধরনের প্রশ্ন ছিল। সবগুলি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছিল। প্রথম প্রশ্ন ছিল জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্রের একটি উদাহরণ হলো। উত্তর হবে সাইলেন্ট ভ্যালি। দ্বিতীয় প্রশ্ন কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। সুয়েজ খাল সংযুক্ত করেছে। উত্তর হবে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। 4 নম্বর প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল পশ্চিমবঙ্গ। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে উদ্যান কৃষি বলে। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল ভিলাই। পরের প্রশ্ন এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় পেরু ইকুয়েডর উপকূলে। তারপরে প্রশ্ন
প্রশমিত মাটির পিএইচ মান হল 7। প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ মান হল 7। পরের প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? উত্তর হবে কেন্দ্র বিমুখ। পরের প্রশ্ন, নরওয়ে ও সুইডেন উপকূল হল ফিয়ার্ড উপকূল। 11 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলা হয় আবহবিকার। 12 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল উত্তরপ্রদেশ। এখানে কিন্তু সর্বাধিক জনবহুল রাজ্যের নাম বলেছে, তাই উত্তরপ্রদেশ। সর্বাধিক জনঘনত্ব নয়, সেক্ষেত্রে কিন্তু বিহার রাজ্যটি হতো। পরের প্রশ্ন, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হল এল আকৃতির। পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প হল পেট্রো রসায়ন শিল্প। 15 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হল ডাব। 16 নম্বর প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস বিপর্যয়। 17 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লুরোকার্বন। 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় টাইফুন। 19 নম্বর প্রশ্ন, চারনোজেম মৃত্তিকা দেখা যায় কোথায়? উত্তর হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে। 20 নম্বর প্রশ্ন, ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া পর্যায়নের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? উত্তর হবে WM ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস। শেষ প্রশ্ন, এমসিকিউ এর শেষ প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। বিভাগ ক্ষয়ের দ্বিতীয় অংশ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 14টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, কিছু কিছু প্রশ্নের বিকল্প দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল জলবিন্দু বসতি বলতে কি বোঝো? উত্তর হবে যখন পৃথিবীর আর্দ্র স্থানকে কেন্দ্র করে আর্দ্র স্থানটার চারিপাশে যখন জনবসতি গড়ে উঠছে তখন সেই জনবসতিকে আর্দ্র বিন্দু বসতি বলা হচ্ছে। শুষ্ক অঞ্চলে মরুভূমি বা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে জল পাওয়া যায়, যেমন মরুদ্যানকে প্লেয়াকে ঘিরে কিংবা ভৌমজলের উৎসকে ঘিরে তার চারিদিকে এই ধরনের বসতি গড়ে ওঠে। এই জনবসতি সাধারণত গোষ্ঠীবদ্ধ হয়, তবে নদী ও সমুদ্রের ধারে এই ধরনের জনবসতি কিছুটা রৈখিক প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ কি উড়িষ্যা উপকূলে আর্দ্রবিন্দু বসতি গড়ে উঠতে দেখা যায়। শুধু প্রথম সংজ্ঞাটা লিখে উদাহরণ লিখলেও হবে। অতি জনাকীর্ণতা বলতে কি বোঝায়? উত্তর হবে কোনো দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা বেশি হলে বা মোট জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অতি জনাকীর্ণতা বলে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান প্রভৃতি। সম্পদের তুলনায় যখন জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে? অতি জনাকীর্ণতা। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। প্রথাগত এবং কার্যকরী অঞ্চল যখন একসঙ্গে মিলিত হয়ে একটি নতুন অঞ্চল গড়ে তোলে তাকে পরিকল্পনা অঞ্চল বলা যায়। অর্থাৎ পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী, অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত এমন একটি নির্দিষ্ট এলাকা বা স্থান যেখানে অর্থনৈতিক সিদ্ধান্ত প্রয়োগ করে অঞ্চলটির মধ্যে সমতা বা সামঞ্জস্য রক্ষা করা হয়। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। উত্তর, ত্রিস্তরীয় পরিকল্পনা অঞ্চলের সর্বনিম্ন স্তরে
ক্ষুদ্রতম যে অঞ্চলে কমপক্ষে একটি বিশেষ বিষয়ের উন্নয়ন বা উৎপাদনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র বা মাইক্রো অঞ্চল বলে, যথা হলদিয়া অঞ্চল। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম করো। উত্তর হবে কর্ণাটকের ভদ্রাবতী ও তামিলনাড়ুর সালেম। পরের প্রশ্ন, কাগজ শিল্পের 4টি কাঁচামালের নাম লেখো। উত্তর হবে কাগজ শিল্পে 2 রকমের কাঁচামাল ব্যবহৃত হয়। একদিকে আছে তন্তু জাতীয় কাঁচামাল, তার মধ্যে সরলবর্গীয় বৃক্ষের কাঠ, সাবাই ঘাস, বাঁশ, আখের ছিবড়া, ধান ও গমের খড় প্রভৃতি। আর রাসায়নিক কাঁচামাল যেমন কস্টিক সোডা, সোডা অ্যাশ, ব্লিচিং পাউডার, সোডিয়াম সালফেট প্রভৃতি। যেগুলো 4টি কাঁচামালের নাম লিখলেই অবশ্য 1 নম্বর পাওয়া যাবে। WTO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে সুইজারল্যান্ডের জেনিভাতে। কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? উত্তর হবে লবণাক্ত মৃত্তিকা। অথবা বলা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 2টি পদ্ধতি উল্লেখ করো। বৃক্ষরোপণ, পশুচারণ নিয়ন্ত্রণ, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, মালচিং, সমন্বয় রেখা বরাবর চাষ প্রভৃতি। 2টি পদ্ধতির নাম উল্লেখ করলেই হবে। ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝায়? উত্তর হবে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে 10 থেকে 20 কিমি ব্যাস যুক্ত এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রীয় অঞ্চল, যেখানে বায়ু গতিহীন শান্ত থাকে, মেঘ থাকে না, বৃষ্টি হয় না বললে চলে, সেই অঞ্চলটাকে ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু বলা হচ্ছে। পরের প্রশ্ন, নেপালের সাম্প্রতিক যে বিপর্যয় হয়েছিল তার কারণ কি? এশিয়া পাতের সঙ্গে নেপালে ভারতীয় পাতের সংঘর্ষ ঘটে। ইউরেশীয় পাত বা এশীয় পাত, তার সঙ্গে ভারতীয় পাতের সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং এই ভূমিকম্পের কারণেই নেপালে বিপর্যয় সৃষ্টি হয়েছিল। কোনো অঞ্চলে শস্য প্রবলতা কিভাবে নির্ণয় করা হয়? শস্য প্রবলতার সূত্র হলো নির্দিষ্ট কৃষিবর্ষে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ, তাকে প্রকৃত চাষের জমি দিয়ে ভাগ করতে হবে এবং ভাগফলকে 100 দিয়ে গুণ করলে শস্য প্রবলতা পাওয়া যাবে। কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? উত্তর হবে পুনম। জেট বায়ুপ্রবাহ কি? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে 7.5 থেকে 14 কিমি উচ্চতায় একটি প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, একেই জেট বায়ু প্রবাহ বলে। তাহলে এটি আমাদের বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের উপরের অংশ দিয়ে অর্থাৎ 7.5 থেকে 14 কিমির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকা বাঁকা গতিপথে। এই বায়ু হচ্ছে জেট বায়ু। অথবা দেওয়া হচ্ছে ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। উত্তর হবে যেসব জলজ উদ্ভিদের মূল জলে সম্পূর্ণ নিমজ্জিত ও মাটিতে যুক্ত থাকে, পাতা ও ফুল জলতলের উপর ভাসমান থাকে এবং বাকি অংশ জলে নিমজ্জিত থেকে জীবনচক্র সম্পন্ন করে, তাদের ভাসমানমূলী জলজ উদ্ভিদ বলে, যেমন পদ্ম, শালুক, জললিলি প্রভৃতি। তাহলে মূল সম্পূর্ণ জলে থাকছে এবং মাটিতে যুক্ত থাকছে, পাতা এবং ফুল জলের উপরে ভাসছে, আর বাকি অংশ জলে নিমজ্জিত থেকে জীবনচক্র সম্পূর্ণ করে দিচ্ছে, তাদের ভাসমান মূলী জলজ উদ্ভিদ বলা হচ্ছে। উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়? উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বা মেঘাথাম বলতে বোঝায় যে সমস্ত উদ্ভিদ জন্মানো ও বিকাশের জন্য সারা বছর উচ্চ উষ্ণতা বলতে 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, সেই সমস্ত উদ্ভিদগুলোকে মেঘাথাম বা উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে, যেমন রবার, মেহগনি প্রভৃতি। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, বাজাদা বলতে কি বোঝায়? বাজাদা একটি স্পেনীয় শব্দ যার অর্থ পর্বতের পাদদেশীয় পলল সমভূমি।
মরু অঞ্চলে পেডিমেন্টের ঠিক পরবর্তী অংশে নুড়ি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেই সমভূমিকে বাজাদা বলে। যেমন ভারতের থর মরুভূমিতে এই ধরনের বাজাদা লক্ষ্য করা যায়। পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। উত্তর হবে প্রবাহ পথে ভূমির উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার আগের গতিপথ বজায় রাখতে পারে সেই সমস্ত নদীগুলোকে পূর্ববর্তী নদী বলে। এক্ষেত্রে নদীর নিম্নক্ষয়ের হার এবং ভূ উত্থানের হারের সমান হয়ে থাকে, যেমন তিস্তা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র প্রভৃতি। তার মানে কোনো একটা নদী প্রবাহিত হয়েছে কোনো একটা অঞ্চলের উপর দিয়ে, সেই অঞ্চলটা ভূ উত্থান ঘটেছে। ভূ উত্থান যখন ঘটছে, নদী কি করেছে? ভূ উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সে নিম্নক্ষয় করেছে। যতটা উঠছে ততটা সে আবার ক্ষয় করে দিচ্ছে, ফলে নদীর কিন্তু গতিপথ পরিবর্তন হয়নি। তাই এই সমস্ত নদীগুলোকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী। পরের প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? অন্ধ উপত্যকা মূলত কাস্ট অঞ্চলেই দেখা যায়। কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো গর্ত বা সিঙ্কহোলে প্রবেশ করে, তখন নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই সিঙ্কহোল পর্যন্ত হয়ে থাকে এবং ওইখানে উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায়। এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। তাহলে নদী প্রবাহিত হচ্ছে, নদীর প্রবাহ পথে কোনো একটা জায়গায় সিঙ্কহোল হলো, নদীর জল সব সিঙ্কহোল দিয়ে প্রবেশ করলো, তাহলে উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত নদীটির অস্তিত্ব বর্তমান, বাকি অংশে জল থাকছে না। তাহলে উৎস থেকে ওই সিঙ্কহোল পর্যন্ত যে অংশে জল দেখা যাচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে নদীর, সেই অংশটাকে বলা হচ্ছে অন্ধ নদী উপত্যকা। আর আমরা জানি বাকি অংশে যেখানে জল আর থাকছে না পরবর্তীকালে সিঙ্কহোল সৃষ্টির পরে, তাকে আমরা বলতাম কি? শুষ্ক নদী উপত্যকা। এখানে আমাদের শুধু চেয়েছে অন্ধ উপত্যকা কাকে বলা হয়। 13 নম্বর প্রশ্নের অথবায় দেওয়া হয়েছে ডুরি ক্রাস্ট কিভাবে গঠিত হয়। ডুরি ক্রাস্ট সাধারণত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চল অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এই অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে থাকে, আর এই বৃষ্টিপাতের কারণে মৃত্তিকার উপরীয় স্তর থেকে সিলিকা এবং অন্যান্য ক্ষারকীয় পদার্থ সমস্ত অপসারিত হয়ে যায় এবং স্বল্প গভীরতায় লৌহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রোক্সাইড সঞ্চিত হয়ে কঠিন স্তর রূপে ডুরি ক্রাস্ট গঠিত হয়। 14 নম্বর প্রশ্ন, উত্থিত উপকূল কাকে বলে? ভূ আন্দোলনে সমুদ্র উপকূল উত্থিত যদি হয় বা সমুদ্র তলদেশ যদি বসে যায়, তাহলে উপকূল জলপৃষ্ঠ অপেক্ষা উঁচুতে অবস্থান করে। তাহলে ভূ আন্দোলন হয়েছে, সমুদ্রের উপকূল হয় উত্থিত হয়েছে বা সমুদ্রের যেটা জলভাগ অর্থাৎ সমুদ্রের তলদেশ সেটা বসে গেছে। ফলে কি হয়েছে? উপকূল সমুদ্রের জলপৃষ্ঠ অপেক্ষা অনেকটা উঁচুতে অবস্থান করছে। এই ধরনের যে উপকূল, সেই উপকূলগুলিকে বলা হচ্ছে উত্থিত উপকূল। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে করমণ্ডল উপকূল কিন্তু একটি উত্থিত উপকূলের উদাহরণ। তাহলে আমরা আলোচনা করলাম এসএকিউ এবং এমসিকিউ নিয়ে। এবারে বিভাগ ক, 2016 সালের প্রশ্নের বিভাগ ক। এখানে বিভাগ ক এ 5টি প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান 7, 5 × 35 নম্বরের প্রশ্ন উত্তর রাখা হয়েছিল। প্রথম প্রশ্নে দেওয়া হয়েছিল সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এর মধ্যে এতে নম্বর দেওয়া হয়েছিল 5। এর পরের সঙ্গে প্রশ্ন দেওয়া হয়েছিল অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর পার্থক্য নির্দেশ করো, যার জন্য দেওয়া হয়েছিল 2 নম্বর। মোট নম্বর ছিল 7। অথবা দেওয়া হয়েছে চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো, নম্বর বরাদ্দ আছে 5। এবং নদীর ক্ষয়চক্রে ব্যাঘাত বলতে কি বোঝায়, তার জন্য বরাদ্দ ছিল 2। 2 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। সঙ্গে দেওয়া হয়েছিল মৃত্তিকা পরিলেখ কাকে বলে। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্যে দেওয়া হয়েছিল 5 এবং মৃত্তিকা পরিলেখ কাকে বলে, তার জন্য বরাদ্দ ছিল 2। মোট ছিল 7। এর অথবা হিসেবে দেওয়া হয়েছিল ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি কি কি। জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। ওজোন হ্রাসের প্রভাবগুলি কি কি ছিল 4 এবং জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা ছিল 3। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথা পিছু উৎপাদন কম হয় কেন। ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝায়। এখানে 3 + 2 + 2 মোট 7।
চতুর্থ প্রশ্ন ছিল ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লোহা ইস্পাত শিল্পে উন্নত। বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো এবং ইন্টারনেটের গুরুত্ব কি। এখানে পরের প্রশ্ন, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি। রৈখিক জনবসতি বলতে কি বোঝায়। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নতি হবার দুটি কারণ উল্লেখ করো। এখানে নম্বরের বিভাজন ছিল 3 + 2 + 2 মোট 7। 5 নম্বর প্রশ্নের একটি অথবা দেওয়া হয়েছিল। অথবা প্রশ্ন দেওয়া হয়েছিল ছত্তিশগড় অঞ্চলে খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও। এখানে 3 + 2 + 2 মোট। সঠিক উত্তরটি বেছে নাও, অর্থাৎ এমসিকিউ প্রশ্নপত্রগুলো দেখে নেব। এখানে এমসিকিউ প্রশ্ন ছিল 21টি, প্রতিটি প্রশ্নের মান ছিল 1। প্রথম প্রশ্ন, ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো কোরবা। 2, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো ধর্মীয় শহর। পরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কালকে। চতুর্থ প্রশ্ন, শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে। চতুর্থ প্রশ্ন, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো পরামর্শ দান। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। পরের প্রশ্ন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার। 7 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রবার শিল্প। 8 নম্বর প্রশ্ন, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হলো উইভার। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো 75 সেন্টিমিটার। কিছু কিছু বইতে কিন্তু 50 সেন্টিমিটার দেওয়া আছে। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এখানে ক্ষয়জাত পর্বত হবে, বাকিগুলো সব আরোহণ পদ্ধতির মাধ্যমে সৃষ্টি হচ্ছে। ভারতের মিথেন গ্যাসের উৎস হলো ধান চাষের জমি। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ুর অন্তর্গত তা হলো নিরক্ষীয় জলবায়ু। জেট বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। 7 থেকে 14 কিলোমিটার মধ্যেই মূলত জেট বায়ু প্রবাহ দেখা যায়। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। স্পোডোসল মৃত্তিকার উদাহরণ হলো ফটসল। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী। 18 নম্বর প্রশ্ন, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মোনাডোনক। পরের প্রশ্ন, সমুদ্র সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে স্পিট। ভৌমজল স্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর। এমসিকিউ এর শেষ প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক। এবার এসকিউ শুরু হবে, বিভাগ ক্ষয়েরই অংশ। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। উত্তর হবে কি, কোন দেশ বা অঞ্চলে বসবাসকারী সাংস্কৃতিক গুণাবলীযুক্ত মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির সংখ্যা সূচক অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। তাহলে এখানে মোট জনসংখ্যার সঙ্গে মোট কিন্তু কার্যকর জমির অনুপাতটা হচ্ছে মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মক্ষমতা এবং সংস্কৃতি বাই মোট কার্যকরী জমির আয়তন এবং জমির উৎপাদন ক্ষমতা। দ্বিতীয় প্রশ্ন, না প্রথম প্রশ্নটি অথবা পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। উত্তর হবে একই পথের দ্বারা যুক্ত অথচ বিচ্ছিন্ন এক গুচ্ছ শহর
ক্রমশ সম্প্রসারিত হয়ে পরস্পর মিলিত হয়ে যে বহু দূর বিস্তৃত নিরবচ্ছিন্ন পৌর অঞ্চলে পরিণত হয় তাকে পৌরপুঞ্জ বলে। তাহলে পাশাপাশি শহরগুলো যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন বিস্তীর্ণ যে শহরটা তৈরি হচ্ছে সেই শহরটাকে বলা হচ্ছে পৌরপুঞ্জ। যেমন কলকাতা পৌরপুঞ্জ। অনুসারী শিল্পের সংজ্ঞা দাও। যে সমস্ত শিল্প মূল বা প্রধান শিল্পের উৎপাদিত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বাজারে চাহিদা আছে এমন কোনো নতুন পণ্য উৎপাদন করে তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প হলো কৃত্রিম তন্তু, সার উৎপাদন প্রভৃতি। তাহলে এখানে কি বলছে, প্রধান শিল্পের যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় সেই সমস্ত দ্রব্যকে কাজে লাগিয়ে নতুন পণ্য যখন তৈরি করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অনুসারী শিল্প। 2 নম্বর প্রশ্নের অথবা দেওয়া হয়েছিল, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কোয়েম্বাটোর। হড়পাবান বলতে কি বোঝায়? স্থানীয়ভাবে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে অতিরিক্ত মাত্রায় যদি বৃষ্টিপাত হয়, যাকে আমরা বলি মেঘ ভাঙা বৃষ্টি, সেরকম যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয় তাহলে বিশাল মাত্রায় দ্রুত গতির জলপ্রবাহ ঘটে, যে জলপ্রবাহকে আমরা হড়পাবান বলি। এটা সাধারণত পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। 2013 সালে আগস্ট মাসে উত্তরাখণ্ডে এই ধরনের বন্যায় প্রচুর মানুষ মারা গিয়েছিল এবং সম্পত্তি নষ্ট হয়েছিল। পরের প্রশ্ন, জলবায়ুর পরিবর্তনের 2টি নিদর্শন উল্লেখ করো। 1, বিশ্বজুড়েই উষ্ণতার পরিমাণ বৃদ্ধি হচ্ছে। 2, পার্বত্য অঞ্চল ও 2 মেরু অঞ্চলের হিমবাহগুলি দ্রুত গলে যাচ্ছে। 3, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে? উত্তর, ভূমিতে থাকা নানা প্রকার অণুজীব বা সূক্ষ্ম জীবাণুরা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা ও অন্যান্য জৈব পদার্থকে বিয়োজিত করে হিউমাসে পরিণত করে। আর এই হিউমাস সৃষ্টির যে পদ্ধতি সেই পদ্ধতিকে হিউমিফিকেশন বলে। 5 নম্বর প্রশ্নের অথবা, মাটির রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। উত্তর হবে, রাসায়নিক বিক্রিয়া অনুসারে মৃত্তিকা 3 প্রকার। অম্ল মাটি, এর পিএইচ মান 7 এর কম হয়। পশমিত মাটি, এর পিএইচ মান 7 হয় এবং ক্ষারকীয় মাটি, যার পিএইচ মান 7 এর বেশি হয়। পরের প্রশ্ন, সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। ডব্লিউ.এম. ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে ঢেউ খেলানো বৈচিত্র্যহীন নিচু সমভূমির সৃষ্টি হয়, যে সমভূমিটাকে বলা হয় সমপ্রায় ভূমি। 6 নম্বর প্রশ্ন অথবা, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? মরুভূমিতে অবস্থিত উচ্চভূমির পাদদেশ থেকে বায়ুর কার্যের মাধ্যমে, পাদদেশ যেটা, সেখানে বায়ুর ক্ষয় কার্যের মাধ্যমে জায়গাটা অনেকটা নিচু হয়ে যায়। পরবর্তীতে যদি অল্প পরিমাণেও বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টিপাতের কারণে পর্বত বা উচ্চভূমির উপরের অংশ থেকে নুড়ি, কাঁকর, বালি সব নিচে নেমে আসে এবং সেই পাদদেশের অবতল অংশে জমা হয়ে সমতল ভূমি তৈরি করে, যাকে আমরা পেডিমেন্ট বলে, অর্থাৎ পেডিমেন্ট গঠিত হয়। টর কাকে বলে? গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের পর সৃষ্ট রেগুলিত অপসারিত হয়ে নিচের কঠিন শিলা উঁচু হয়ে খাড়াভাবে দাঁড়িয়ে থাকলে ওই ভূমিরূপকে টর বলে। অর্থাৎ গ্রানাইট শিলা যান্ত্রিক অবহিকার ফলে ক্ষয়ে গেছে, ক্ষয়িত পথগুলো সব অপসারিত হয়ে গেছে, কিন্তু মাঝখানে কোনো কঠিন শিলা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে যায় সেখানে, তাহলে সেই ভূমিরূপটাকে একটা নাম দেওয়া হবে, যে নামটা হচ্ছে টর। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রবাহপথে যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম কি? উত্তর হবে চিত্রকূট। পরের প্রশ্ন, উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন কাকে বলে? কোনো অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতির সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও উন্নতি সাধনকে আমরা এক কথায় উন্নয়ন বলতে পারি। পরের প্রশ্ন, কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো। কুইনারি হচ্ছে 5ম স্তরের কার্যাবলী। এর উদাহরণ হলো বিশেষজ্ঞ, সিদ্ধান্ত গ্রহণকারী, পেশাদার উপদেষ্টা বা পরামর্শদাতা, নীতি প্রণেতা বা প্রকল্প রূপকার। 10 নম্বর প্রশ্ন, আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে নিয়মিত বৃষ্টিপাত হয় সেখানে জলসেচ ছাড়াই বৃষ্টির জলে কৃষিকাজ
করা হয়ে থাকে। এইভাবে কৃষিকাজ করাকে বলা হয় আর্দ্র কৃষি। নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্দ্র কৃষি দেখা যায়। ভারতে কোন রাজ্যে কৃষি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতে কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর হবে কর্ণাটক। পরের প্রশ্ন, জৈব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো। 1 জলবায়ু পরিবর্তন, 2 অতিরিক্ত শিকার বা চোরা শিকার, 3 দূষণ, 4 বহিরাগত প্রজাতির প্রাদুর্ভাব প্রভৃতি। লা নিনা বলতে কি বোঝায়? লা নিনা এল নিনোর পর আসে। লা নিনা হলো এল নিনোর সম্পূর্ণ বিপরীত অবস্থা। এল নিনোর পরবর্তী সময়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব ভাগে শুষ্ক ও শান্ত আবহাওয়া বিরাজ করে তখন তাকে লা নিনা বলে। এই সময় পেরু, ইকুয়েডর উপকূলে অনাবৃষ্টি ও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। 12 নম্বর প্রশ্নের অথবা প্রশ্ন দেওয়া আছে, অন্তর্ধিত সীমানার সংজ্ঞা দাও। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির শেষ দিকে দ্রুতগামী শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং দুটি সীমান্ত মিলিত হয়ে একটি সীমান্তের সৃষ্টি করে। উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জের বিচ্ছিন্ন অংশ শীতল বায়ুপুঞ্জের মধ্যে চক্রাকারে অবস্থান করে। এই অবস্থাটাকে বলা হয় অক্লুশন এবং সীমান্তটাকে বলা হয় অক্লুশন বা অন্তর্ধিত সীমানা। 13 নম্বর প্রশ্ন, অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কি বোঝায়? বলা হচ্ছে গম্বুজাকৃতি পর্বতের দুর্বল শিলাস্তরকে অনুসরণ করে কেন্দ্র বিমুখ ছোট ছোট নদী আংটির মতো গোলাকৃতি পথে যে নদী নকশা গড়ে ওঠে তাকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। পরের প্রশ্ন, ফিয়র্ড উপকূল বলতে কি বোঝায়? বলা হচ্ছে উচ্চ অক্ষাংশে হিমবাহ উপত্যকার গভীরতা সমুদ্র তল অপেক্ষা বেশি হলে বা হিমবাহ উপত্যকা ভূ আলোড়নের ফলে সমুদ্রে নিমজ্জিত হলে যে উপকূলের সৃষ্টি হয় তাকে ফিয়র্ড উপকূল বলে, যেমন নরওয়ে ও সুইডেন উপকূল। এবারে বিভাগ ক, এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 7। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল কার্স্ট অঞ্চলে সৃষ্ট সিঙ্কহোল, পোলজি বা পাতন প্রস্তর কিভাবে গঠিত হয় তা চিত্র সহ আলোচনা করো। এর সঙ্গে দেওয়া হয়েছিল আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝায়। এখানে মোট নম্বর বরাদ্দ ছিল 5 + 2 = 7। এই প্রশ্নের অথবা হিসেবে দেওয়া হয়েছিল বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্র সহ সংক্ষেপে লেখো। সঙ্গে দেওয়া হয়েছিল অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানেও 5 + 2 = 7। 2 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এর অথবা হিসেবে দেওয়া হয়েছিল ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। এখানেও 4 + 3। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিল ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শস্যাবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতে ডাল চাষের সমস্যাগুলি কি কি? 3 + 2 + 2 মোট 7। পরের প্রশ্ন, ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণসমূহ উল্লেখ করো। সঙ্গে দেওয়া ছিল ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভ করেনি কেন? এখানে 5 + 2 7 নম্বর। এর কিন্তু 5 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। এখানে 3 + 2 + 2 মোট 7 নম্বর। 5 নম্বর প্রশ্নের একটি অথবা প্রশ্ন দেওয়া হয়েছিল আদম শুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো। এখানে 3 + 2 + 2 মোট 7 নম্বর। এই ছিল 2017 সালের এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 21টি প্রশ্ন দেওয়া হয়েছিল। প্রথম প্রশ্ন ছিল পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এল.সি. কিং। পরের প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল নাইট্রোজেন। পরের প্রশ্ন, এল নিনো দেখা যায়, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল হুনান।
5 নম্বর প্রশ্ন, কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে। 6 নম্বর প্রশ্ন, ভারতে বয়োলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল নারী সংখ্যা বাই পুরুষ সংখ্যা ইন্টু 1000। 7 নম্বর প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল বোরা গুহা। 8 নম্বর প্রশ্ন, একনথ গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হল জাফরি রূপী নদী নকশা। 9 নম্বর প্রশ্ন, মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল হ্যারিকেন। জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হল মাছ। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাক কর্মী। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে ধরনের বসতি গড়ে ওঠে তা হল আর্দ্র বিন্দু বসতি। পরের প্রশ্ন, উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে ডালমেশিয়ান উপকূল। পরের প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয় উত্তর হবে ও স্তর। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হল ওজোন। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল পটসল। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী নয়, তাকে বলা হয় সমান্তরাল জলনির্গম প্রণালী। পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হল 1984 খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা। পরের প্রশ্ন, হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত। যে দুটি নদীর কথা বলা হয়েছে উত্তর হবে হলদি ও হুগলি। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত উত্তর হবে কার্পাস বয়ন শিল্পের জন্য, না মোটর গাড়ি শিল্পের জন্য, না পেট্রোরাসায়নিক শিল্পের জন্য, না কাগজ শিল্পের জন্য। উত্তর হবে মোটর গাড়ি শিল্পের জন্য। 90 স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হল গবেষণা ও উন্নয়ন। ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়াটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে ভ্যাডোস স্তর। তো আমরা আলোচনা করলাম 21টি এমসিকিউ নিয়ে। এবারে আমরা অতি সংক্ষিপ্ত এসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে 14টি প্রশ্ন দেওয়া হয়। 14টি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 14টি প্রশ্নের উত্তর করতে হয়। কিছু প্রশ্নের অথবা দেওয়া থাকে। 14টি প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে 1 করে। প্রথমে বলা হচ্ছে নিক বিন্দু কাকে বলে। উত্তর হবে পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরানো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয়, যাকে বলা হয় নিক বিন্দু। তার মানে নতুন উপত্যকা এবং পুরনো উপত্যকা যে বিন্দুতে পরস্পর মিলিত হয় তাকে নিক বিন্দু বলা হয়। আয়নবায়ু কাকে বলে। আয়ন শব্দের অর্থ হল পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে আয়নবায়ু বলে। আয়নবায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। বেঁকে গিয়ে এই আয়নবায়ুর নাম হয় উত্তর পূর্ব আয়নবায়ু, এবং আয়নবায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে এবং নাম হয় দক্ষিণ পূর্ব আয়নবায়ু। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে।
কিউমুলো নিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। মানে কোনো একটি স্থানে, মূলত পার্বত্য অঞ্চলে হয়, খুব অল্প সময়ের মধ্যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। যেমন এই ধরনের বৃষ্টি হয়েছিল 2013 সালে উত্তরাখণ্ডে। 2013 সালে উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির কারণে হড়পাবান সৃষ্টি হয়, যার কারণে প্রচুর সম্পদ ও জীবন হানি ঘটেছিল। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? কোনো দেশের এক বছরে জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যা সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। জনসংখ্যার বৃদ্ধির এরূপ অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। শূন্য জনসংখ্যা বৃদ্ধির সূত্র হলো জন্ম প্লাস অভিবাসন, যেটা হচ্ছে মাইনাস মৃত্যু প্লাস প্রবাসন। জন্ম প্লাস অভিবাসন এবং মৃত্যু প্লাস প্রবাসন এ দুটো বিয়োগ করে হচ্ছে শূন্য, তাই এটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 4 o'clock রেন দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে 4টের সময় পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে, তাই তাকে বলা হয় 4 o'clock রেন। ঘূর্ণিবাতের চক্ষু কাকে বলে? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিবাতের কেন্দ্রে 10 থেকে 20 কিমি ব্যাসযুক্ত এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, যাকে বা যে অঞ্চলটাকে বা যে অংশটাকে বা ঘূর্ণিবাতের যে অংশ কেন্দ্রে থাকে, যার ব্যাস 10 থেকে 20 কিলোমিটার, যেখানে বায়ু গতিহীন থাকে, শান্ত থাকে, মেঘ নেই বললে চলে, বৃষ্টিপাত হয় কম, সেই জায়গাটাকে বলা হচ্ছে ঘূর্ণিবাতের চক্ষু। মলিসলের উদাহরণ দাও। চান্নজেম মৃত্তিকা, চেস্টনাট মৃত্তিকা প্রভৃতি। মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝায়? উত্তর হবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কৃষি উৎপাদন সহ বিভিন্ন কাজে ব্যবহৃত মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে সম্পূর্ণ বা আংশিক রক্ষা করা যায়, তাকেই বলে মৃত্তিকা সংরক্ষণ। ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও। উত্তর হবে পশ্চিমঘাট পর্বত ও হিমালয় অঞ্চল। বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও। বড় বড় শহরে দৈনন্দিন শাকসবজি, ফুল, ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওই সব শহরেরই উপকণ্ঠে বা শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ওই ফসলগুলির চাষ করা হয়, তখন তাকে বলে বাজার বাগান কৃষি। 8 দাগের প্রশ্নের অথবায় দেওয়া হয়েছিল ভারতে দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করো। উত্তর হবে গুজরাট ও রাজস্থান। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। উত্তর হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী, অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈহিক একক, যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়। 10 নম্বর প্রশ্নে অথবা দেওয়া হচ্ছে ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি? উত্তর হবে মহানদী। পরের প্রশ্ন, সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? সমুদ্র জলের ঊর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। মানে সমুদ্র জলের যেটা ঊর্ধ্বসীমা আছে সেখান থেকে কোন পর্যন্ত ভৃগুতটের যেখানে পাদদেশ তার মধ্যবর্তী যে অংশটা পড়ে থাকলো সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। অনুগামী নদীর সংজ্ঞা দাও। ভূমির প্রধান বা প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে, যেমন গঙ্গা নদী। অর্থাৎ ভূমির প্রাথমিক ঢাল যেদিকে আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে যদি প্রাথমিক ঢাল থাকে, কোন একটা নদী যদি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যায় তাহলে সেই নদীটাকে বলা হবে অনুগামী নদী, যেমন গঙ্গা নদী। পরের প্রশ্ন, আইসোটিং কি? আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সম পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সম পরিবহন ব্যয় রেখা বা আইসোটিম বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। উত্তর হবে কলম্বিয়া, আটলান্টা, অগাস্টা, ম্যাকন, রেলিগ ও বার্মিংহাম, যে কোনো দুটো লিখলেই হবে। পরের প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও।
উত্তর, যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ একটি সমতায় নিয়ে একটি সাধারণ তল বা পৃষ্ঠ গঠিত হয় তাকে পর্যায়ন বলে। অর্থাৎ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। অর্থাৎ উচ্চভূমি হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, আর যেখানে নিচু জায়গা সেখানে উঁচু ভূমির ক্ষয়িত পদার্থগুলো সঞ্চয় হচ্ছে। এইভাবে ক্ষয় সঞ্চয়ের ফলে সমগ্র ভূমিটা যখন একটা সমতল বা সাধারণ তলে পরিণত হবে তখন তাকে বলা হচ্ছে পর্যায়ন। যার জন্য বলছে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণই হলো পর্যায়ন। অতি সংক্ষিপ্ত শেষ প্রশ্ন 14 নম্বর দাগের অথবা দেওয়া হয়েছে গিজার কাকে বলে। ভূগর্ভের উষ্ণ জল বাষ্পসহ নিয়মিত এবং মোটামুটি নির্দিষ্ট সময় অন্তর যদি প্রবল বেগে ফোয়ারার মতো স্তম্ভের আকারে উৎক্ষিপ্ত হয় তখন তাকে বলা হচ্ছে গিজার। কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজার বিশ্ববিখ্যাত। এবারে আমরা বিভাগ কয়ে 5টি প্রশ্ন উত্তর করতে হয়। সেই 5টি প্রশ্ন এবং তার অথবা প্রশ্নগুলো দেখে নেব। প্রথমেই দেওয়া হয়েছে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো। এখানে 6 নম্বর দেওয়া হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে ইলুভিয়েশন বলতে কি বোঝায়, যার জন্য বরাদ্দ নম্বর 1, মোট 7 নম্বর। এই একের দাগের প্রশ্নটার অথবা একটা প্রশ্ন দেওয়া হয়েছে তরঙ্গ কর্তৃত মঞ্চ স্বাভাবিক খিলান ও ব্লোহোল কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। সঙ্গে দেওয়া হয়েছে অধ্যারক নদী কাকে বলে। এখানে 6+1 7। পরের প্রশ্ন, পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। তার সঙ্গে দেওয়া হয়েছে লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখানে 4+3 7। জীব বৈচিত্র্যের অথবা হিসেবে দেওয়া হয়েছে জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। সঙ্গে দেওয়া হয়েছে জেট বায়ুপ্রবাহের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে 4+3 7। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হয় কেন, এবং সঙ্গে দেওয়া হয়েছে শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন কিন্তু বিকল্প কোনো প্রশ্ন দেওয়া হয়নি। এখানে ছিল 3+2+2 7। পরের প্রশ্ন, ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন, দ্রব্য সূচক কি। এখানে আছে 2+3+2। এখানে মোট 60। 4 নম্বর প্রশ্ন কোনো অথবা দেওয়া হয়নি। 5 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। তার জন্য দেওয়া হচ্ছে 3 এবং জনবিবর্তনের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। তার জন্য দেওয়া হয়েছে 4 7 নম্বর। 5 নম্বর প্রশ্নে একটি অথবা দেওয়া হয়েছে। বলা হচ্ছে ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তার সঙ্গে দেওয়া হচ্ছে কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। এখানে 3+4 7 নম্বর। প্রথমে আমরা প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে নিচে প্রদত্ত বাক্সে লেখো। তার মানে এখানে ABCD লেখা আছে, এর মধ্যে যে উত্তরটা হবে সেই দাগ নম্বরটা বক্সের মধ্যে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন G.K. গিলবার্ট। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসন্দ জল। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। ইনসেল বার্চ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো কালাহারি মরুভূমি। গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। তোমরা জানো প্রতিদিন বিকাল 4টের দিকে বৃষ্টি হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে, তাই একে ফোরোকুলক রেনও বলা হয়ে থাকে। অগ্নুৎপাত জাতীয় পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো অ্যান্ডিসল। হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তার নাম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল। এখানে উষ্ণতাও বেশি, বৃষ্টিপাতও বেশি, স্বাভাবিকভাবে জীববৈচিত্র্যের পরিমাণ তো বেশি হবেই।
মৌসুমী বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো কচুরিপানা। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো হিমানি সম্প্রপাত। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। পরে প্রশ্ন, মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরায়। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার। পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল কুইনারি ক্রিয়াকলাপ। ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? উত্তর হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল 940:1000। 1000 জন পুরুষের নারীর সংখ্যা হল 940 জন। প্রায় যোগাযোগহীন, বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল দাল্লি রাজহারা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে হচ্ছে 14টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি? আমরা জানি মরুভূমি অঞ্চলে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ কম, স্বাভাবিকভাবে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কথা। তাছাড়া কখনো কখনো যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত জলটা উভু অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। কেন? এখানে উষ্ণতার পরিমাণ অত্যন্ত বেশি এবং ফলে বাষ্পীভবনটাও বেশি। আর বাষ্পীভবন যখন হয় বেশি, ফলে সেই অল্প বৃষ্টির জলটা কি হবে, অনুস্রবের মাধ্যমে নিচের দিকে যেতে পারছে না, ফলে ভৌমজলের সঞ্চয়টা হচ্ছে না, ফলে ভৌমজলের পরিমাণ স্বাভাবিকভাবেই কম। ফলে অ্যাকুইফার কাকে বলে? ল্যাটিন শব্দ অ্যাকুয়া, যার অর্থ হচ্ছে জল, এবং ফেরো অর্থাৎ হচ্ছে আমি ধারণ করি থেকে ইংরাজি অ্যাকুইফার শব্দটি উদ্ভূত হয়েছে। তাই অ্যাকুইফারকে ব্যুৎপত্তিগতভাবে জলাধার স্তর বা জলবাহী স্তরও বলা হয়। ভূ অভ্যন্তরে অপ্রবেশ্য শিলাস্তরের উপর যে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল পরিপূরিত, প্রবাহিত ও খরিত হয় এবং স্থায়ী ভৌমজল ভাণ্ডার গড়ে ওঠে, তাকে বলা হয় অ্যাকুইফার। অর্থাৎ বৃষ্টি হলো, বৃষ্টির জলটা ভূ অভ্যন্তরে প্রবেশ করছে প্রবেশ্য শিলার মধ্য দিয়ে, শেষে গিয়ে অপ্রবেশ্য শিলায় বাধা পেল, তার উপরে জমা হলো, সে জল জমা হয়ে জল ধারণকারী যে স্তরটা আছে তাকে বলা হচ্ছে অ্যাকুইফার। টম্বলো কাকে বলে? যখন কোনো স্পিড কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। কোনো একটা স্পিড সমুদ্রের মধ্যে রয়েছে কোনো একটা দ্বীপ, সেই দ্বীপটাকে, ওই স্পিডটা কি করছে, স্থলভাগের সঙ্গে বা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, তখন তাকে টম্বলো বলে। যেমন গ্রেট ব্রিটেনের চেলসি সৈকত বা অকল্যান্ড দ্বীপের একটি টম্বলো দ্বারা যুক্ত। তাহলে চেলসি সৈকতের সঙ্গে অকল্যান্ড দ্বীপটা একটা টম্বলো দ্বারা যুক্ত হয়ে গেছে। গতিময় পুনর্জীবন লাভ বলতে কি বোঝায়? বলা হচ্ছে মহীভবক বা গিরিজনী আলোড়নের ফলে হেলে অথবা বেঁকে উত্থিত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায়। স্বাভাবিক, উচ্চতা বাড়ছে তো ঢাল বাড়বে, ফলে নদীর গতিবেগ বেড়ে যায়। আগে থেকে নদীর গতিবেগটাও বেড়ে যাচ্ছে এবং নতুন করে বেশি পরিমাণে নিম্ন ক্ষয় হতে থাকে। এইভাবে পুনরুত্থিত ভূভাগটির যে পুনর্জীবন লাভ ঘটে তাকে গতিময় পুনর্জীবন লাভ বলে। অর্থাৎ নদীর ক্ষয় ক্ষমতা শেষ হয়ে গেছিল, হঠাৎ করে ভূমিটা উত্থান ঘটলো, ঢাল বাড়লো, নদী আবার নিম্নক্ষয় করা শুরু করে দিল। এইভাবে যদি নদী পুনর্জীবন লাভ করে তাকে বলা হচ্ছে গতিময় পুনর্জীবন লাভ। পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। প্রবাহপথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলে। অর্থাৎ কোনো একটা পথ দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, মাঝখানটা ভূ উত্থান ঘটলো, উঁচু হয়ে গেল, স্বাভাবিকভাবে কি নদী তাহলে প্রবাহপথে বাধা হচ্ছে? তা নয়, নদী সেই উচ্চ ভূমিটাকে সমান গতিতে ক্ষয় করে তার প্রবাহ পথ আগে যেখান থেকে প্রবাহিত হচ্ছিল ভূ উত্থানের পরও সেই একই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। এইরকম যদি নদী প্রবাহিত হয় সেই নদীটাকে বলা হবে পূর্ববর্তী নদী। যেমন তিস্তা, সিন্ধু, ব্রহ্মপুত্র হলো এই প্রকার নদী। মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝায়? মাটিতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন আকৃতির 2 মিলিমিটারের কম ব্যাস বিশিষ্ট খনিজ কণার আপেক্ষিক অনুপাতকে মাটির গ্রথন বলে। মৃত্তিকার গ্রথন হলো একটি নির্দিষ্ট মৃত্তিকায়
বালি, পলি ও কর্দম কণার আপেক্ষিক অনুপাত। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়? অতিরিক্ত লবণের, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রভৃতির উপস্থিতির জন্য গাছ যে মাটি থেকে জল সহজে গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে। অর্থাৎ অতিরিক্ত লবণ থাকার কারণে জল থাকা সত্ত্বেও গাছ জলটা নিতে পারছে না, তখন ওই মাটিটাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। জেট বায়ুপ্রবাহ কি? সমুদ্র পৃষ্ঠ থেকে 9 থেকে 12 কিমি উচ্চতায় অর্থাৎ ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে একটি সংকীর্ণ পথ দিয়ে আঁকাবাঁকা গতিপথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহকে জেট বায়ুপ্রবাহ হচ্ছে। মানে ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উপর, 9 থেকে 12 কিমি উপর দিয়ে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকাবাঁকা গতিপথে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে। কি ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যামলেট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? উত্তর হবে প্রচুর পরিমাণে, এটা হয়ে গেছে, প্রচুর পরিমাণে অজৈব লবণযুক্ত কাদা মাটি ও লবণাক্ত জলের উপকূলীয় ও নদী মোহনা পরিবেশে হ্যালোফাইট জাতীয় গাছ জন্মায়। না, এই প্রশ্নটা হয়নি তো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তার মানে শারীরবৃত্তীয় হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ কোথায় জন্মায়? প্রচুর পরিমাণে অজৈব লবণযুক্ত কাদামাটিতে লবণাক্ত জলের উপকূলীয় ও নদী মোহনার পরিবেশে এই হ্যালোফাইট বা লবণাম্য উদ্ভিদ জন্মায়। বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? লুপ্তপ্রায় বা সংকটময় জীব বৈচিত্র্যকে বাঁচানোর তাগিদে প্রজাতির স্বাভাবিক বাসস্থানের বাইরে অন্য কোনো অনুকূল পরিবেশে সংরক্ষণ হলে তাকে এক্স সিটু সংরক্ষণ বলে। অর্থাৎ যেখানে তার আদি বাসস্থান সেখানে থাকছে না, নতুন পরিবেশে, অনুকূল পরিবেশে নিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করতে হচ্ছে। যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিং ব্যাংক, এগুলো হচ্ছে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের উদাহরণ। কেরলের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ নির্দেশ করো। প্রথমত কি বলা হচ্ছে, 2018 সালের 8ই আগস্ট থেকে 9ই আগস্ট সন্ধ্যার মধ্যে 24 ঘন্টার মধ্যে 310 মিমি বৃষ্টিপাত হয়েছিল। ফলে রাজ্যের 42টি বাঁধের মধ্যে 35টি বাঁধ থেকে জল খুলে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে তার ফলেই প্রত্যক্ষ বন্যা হয়েছিল, কিন্তু সেটাই কি সত্য? তার সঙ্গে আছে নির্বিচারে বৃক্ষ নিধন, নদীবক্ষে নির্মাণ, ভূমিধস প্রভৃতি কারণকে তো আমরা অস্বীকার করতে পারি না। আর্দ্র কৃষি কাকে বলে? পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলে কৃষিকাজ করা হয়ে থাকে। এই ধরনের কৃষিকে আর্দ্র কৃষি বলে। এই কৃষি ব্যবস্থায় ধান, পাট প্রভৃতি ফসলের চাষ হয়। শস্য প্রবণতার সংজ্ঞা দাও। কোনো একটি নির্দিষ্ট বছরে একই জমিতে বছরে যতগুলি সংখ্যায় ফসল উৎপাদন বাড়ানো যায় তাকে শস্য প্রবণতা বলে। এটি হলো মোট কৃষি জমি ও নেট কৃষি জমির অনুপাত। শস্য প্রবণতা সমান মোট চাষের জমি বাই নেট চাষের জমি গুণ 100। শিল্প কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার শ্রম ও বুদ্ধির সাহায্যে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক উৎপাদনের মাধ্যমে আহরিত দ্রব্যের আকৃতি ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে তার কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান এবং মূল্য বৃদ্ধি করে অধিক ব্যবহার উপযোগী দ্রব্য উৎপাদন করে তাকে শিল্প বলে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? এখানে 1 নম্বর প্রশ্ন দিয়েছে, তাই অল্প করে বললাম। জার্মানির রুর শিল্পাঞ্চলটি যেমন রুর নদীর তীরে অবস্থিত, তেমনি দুর্গাপুর শিল্পাঞ্চলটি দামোদর নদীর তীরে অবস্থিত। রুর শিল্পাঞ্চলের ন্যায় দুর্গাপুর শিল্পাঞ্চলেও লোহা ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে, তাই দুর্গাপুরকে ভারতের রুর বলা হচ্ছে। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। প্রাথমিক ও দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানুষ যে ব্যবসা ও শ্রমগত দক্ষতার পরিষেবা কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীকে প্রদান করে তখন ওই রূপ ক্রিয়াকলাপকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। অর্থাৎ এটা হচ্ছে পরিষেবামূলক ক্রিয়াকলাপ, যেমন ব্যবসা বাণিজ্য, শিক্ষকের শিক্ষাদান প্রভৃতি। জনবিস্ফোরণ কাকে বলে? কোনো অঞ্চলে বা দেশে কোনো নির্দিষ্ট সময়ে চিকিৎসা ও কারিগরি বিদ্যার প্রভূত উন্নতির ফলে জন্মহারের তুলনায় মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে গেলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
জনসংখ্যার এরূপ দ্রুত বৃদ্ধির ঘটনাটাকে বলা হয় জনবিস্ফোরণ। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জলমগ্ন অঞ্চল থেকে দূরে অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে জনবসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। মানে যে সমস্ত জায়গায় বন্যা হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত জায়গায় বসতি নির্মাণ হচ্ছে না, অপেক্ষাকৃত যে সমস্ত জায়গাগুলো উঁচু হয়ে রয়েছে সেখানে বসতি হচ্ছে, সেই বসতিগুলোকে আমরা শুষ্ক বিন্দু বসতি বলছি। যেমন গঙ্গা, ঘরঘরা প্রভৃতি নদীর প্লাবন সমভূমিতে এরূপ সমভূমি দেখা যায়। উন্নয়নের সংজ্ঞা দাও। যখন কোনো দেশে বা অঞ্চলের সমস্ত মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক অগ্রগতির সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশেরও সংরক্ষণ ও অগ্রগতি হয়, তখন তাকেই উন্নয়ন বলে। বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন? বেঙ্গালুরু শহরটি ভারতের বৈদ্যুতিন শিল্পের সর্ববৃহৎ কেন্দ্র। এখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর, ডাক ও তার বিভাগ, আবহাওয়া দপ্তর প্রভৃতির অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ব্যবহারের জন্য ও অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাজারে বিক্রির উদ্দেশ্যে কম্পিউটার, টেলিভিশন প্রভৃতি যন্ত্রপাতি উৎপাদন করা হয়, তাই বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলে। এবার আমরা আসছি পার্ট এতে। এখানে 5 নম্বরের প্রশ্ন 7টি করতে হবে। প্রথম, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 535 নম্বর। প্রথমে এর দাগে দেওয়া হয়েছে কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তার সঙ্গে দেওয়া হয়েছে রিয়া উপকূল কাকে বলে। 5+2 এর অথবা লেখা যেতে পারে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তার সঙ্গে দেওয়া হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। 5+2 বিদ্যাক উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। এর সঙ্গে দেওয়া হচ্ছে জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কাকে বলে। 6+1 অথবা দেওয়া হচ্ছে জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। তার সঙ্গে দেওয়া হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরে প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? সঙ্গে দেওয়া হচ্ছে শস্যাবর্তনের সংজ্ঞা দাও। এখানে কিন্তু অথবা নেই, 3+3+1। পরে প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। পরে প্রশ্ন, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? তারপরে দেওয়া হচ্ছে পেট্রোরসায়ন শিল্প বলতে কি বোঝায়। 3+2+2। পরে প্রশ্ন, এই দাগের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। সঙ্গে দেওয়া আছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 4+3 এর অথবা দেওয়া হচ্ছে জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর তার সঙ্গে দেওয়া আছে বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। 2+3+2। সবার আগে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।